পুরাতন জামা। আমি তো তোমার কাছে নতুন ডিজাইনের জামা চেয়েছিলাম। আমাকে নতুন ডিজাইনের জামা এনে না দিলে আমি আজ কোনো খাবারই খাবো না। উফ বাবা, মেয়েটাকে নিয়ে আর পারছি না। দোকানের যত জামা ছিল সব জামাগুলোই ওর জন্য নিয়ে এলাম, তারপরেও নাকি ওর জামা পছন্দ হচ্ছে না। কোন প্রধান, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি বলতে চাস। বনে যদি ঘোষণা করে দেওয়া হয় তাহলে হয়তো কেউ নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে। আপনার মেয়ে কোনো না কোনো পাখির হাতের জামা ঠিক পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বনে ঘোষণা করে দে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বন প্রধানের মেয়ের জন্য যে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। একটি বিশেষ ঘোষণা। দেখেছো কাকুলি, বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিলে নাকি 100 স্বর্ণমুদ্রা উপহার দিবে। তাহলে তো এই সুযোগটা মিস করা যাবে না। যেভাবেই হোক আমরা নতুন ডিজাইনের জামা বানিয়ে দিব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তাহলে আজই শহরে গিয়ে সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে নিয়ে এসো। আর শোনো, তুমি যে শহরে কাপড় আনতে যাচ্ছ এই কথা যেন কাউকে বলো না। আরে না না কাকুলি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব বলে কালু শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, ঘোষণা শুনেছো তো? তোমাদের তো টাকা আছে, কিছু কাপড় কিনে নিয়ে এসে বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারো। আমার কাছে টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। আরে ঘোষণাতে সব মিথ্যে বলেছে, কোনো স্বর্ণমুদ্রাই দিবে না। একটা কাপড়ের জন্য কি এতগুলো স্বর্ণমুদ্রা দিবে নাকি? তুই আবার টাকা ধার করে জামা বানাতে যাস না, তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। না কালু দাদা, আমি আবার কার কাছে টাকা ধার নিতে যাব বলো? আমি গরিব পাখি, ঠিক মতো খেতেই পারি না। আর ধার নিয়ে কি আর সেই টাকা পরিশোধ করতে পারবো? আচ্ছা ঠিক আছে টুনি, আমি একটা কাজে যাচ্ছি রে, তাই এখন আর কথা বলার সময় নেই। চল রে মা, আমরা জঙ্গলে চলে যাই। আচ্ছা মা, কেউ যদি বন প্রধানের মেয়েকে জামা বানিয়ে না দেয় তাহলে তো বন প্রধানের মেয়ে খুব কষ্ট পাবে, তাই না? তা তো পাবেই রে মা, কিন্তু কি আর করার বল। আমার কাছে কাপড় কেনার টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। এভাবে মা মেয়ে গল্প করতে করতে জঙ্গলে চলে যায়। আর টুকি জঙ্গলের ভিতরে একটা ফুলের বাগান দেখে সেখানে দাঁড়িয়ে যায়। মা, মা দেখো দেখো, কত সুন্দর ফুল। এই ফুল আর ঘাস লতা পাতা দিয়ে তো জামা বানানো যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। ফুল ঘাস লতা পাতা দিয়ে জামা বানালে একদম নতুন ডিজাইনের জামা হবে। তুই ফুল তুলতে থাক, আমি কাট কাটতে থাকি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ফুল তুলতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি, তোর ফুল তোলা হলো? হ্যাঁ মা, হয়েছে। দেখো দেখো, আমি কতগুলো ফুল তুলেছি। এখন চল বাড়িতে চলে যাই, আর বাড়ির সামনে থেকে বড় বড় ঘাস তুলে জামা বানানোর কাজ শুরু করে দিব। এরপর টুনি আর টুকি বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি দেখতে পায় কালু কিছু কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মা দেখো দেখো, কালু আঙ্কেল কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তাহলে কি কালু আঙ্কেল বন প্রধানের মেয়ের জন্য জামা বানাবে? আরে না, কালু দাদা তো বন প্রধানের ঘোষণা বিশ্বাসই করছে না। তাহলে জামা বানাতে যাবে কেন? হয়তো কাকুলি দিদি জামা বানাবে। কাকুলি দেখো, শহর থেকে কত সুন্দর কাপড় নিয়ে এসেছি। এবার চলো জামা বানানোর কাজ আজ থেকে শুরু করে ফেলি। হ্যাঁ কালু, তাড়াতাড়ি জামা বানাতে হবে, নয়তো বনের অন্য কোনো পাখি জামা বানিয়ে নিয়ে বন প্রধানের বাড়িতে যাবে। টুনি তো গরিব, তাই টুনি জামা বানাবে না। আর বাকি পাখিদের বাড়িতে গিয়ে মিথ্যে বলে জামা বানানো নিষেধ করে আসতে হবে। তাহলে তুমি এক্ষুনি পাখিদের বাড়িতে চলে যাও।
এ কি টুনি, তুই আবার ফুল ঘাস দিয়ে কার জন্য জামা বানাচ্ছিস? কেন, বন প্রধানের মেয়ের জন্য বানাচ্ছি। কেউ যদি জামা বানিয়ে না দেয় তাহলে তো বন প্রধানের মেয়ে খুব কষ্ট পাবে। তাই আমি যেভাবেই পারি সেভাবেই জামা বানাচ্ছি। হা 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 হা। তুই কি পাগল হয়ে গেছিস? বন প্রধানের মেয়ে কি তোর ঘাসের জামা দেখে খুশি হবে? বরং বন প্রধান অপমান করে তোকে বন থেকে বের করে দিবে। হা 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 হা। বের করে দিলে আর কি করব বলো? আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করছি। এতে যদি বন প্রধান আমাকে অপমান করে তাহলে তো বন থেকে যেতেই হবে। কিন্তু আমার বিশ্বাস বন প্রধান এই কাজ কখনো করবেন না। তোর ভালোর জন্য বলছি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে দেখবি সত্যি তোকে অপমানিত হতে হবে। মা, কালু আঙ্কেলের কথা বিশ্বাস না করে তুমি জামা বানাও তো। তোমার হাতে এত সুন্দর জামা বন প্রধানের মেয়ে ঠিক পছন্দ করবে, দেখো। এরপর টুনি আবারও জামা বানাতে শুরু করে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কালু সবাইকে জামা বানানো নিষেধ করে বাড়িতে চলে আসে। কাকুলি, সবাইকে নিষেধ করেছি, কিন্তু টুনি তো ঘাস দিয়ে বন প্রধানের মেয়ের জন্য জামা বানাচ্ছে। টুনির এসব দেখে আমার খুব হাসি পাচ্ছে। কি, টুনি ঘাস দিয়ে জামা বানাচ্ছে? এত ধনী পাখির মেয়ে নাকি ঘাসের জামা পরবে? টুনি কি পাগল হয়ে গেছে নাকি? টুনির কথা বাদ দাও, টুনিকে তো অপমান করে বন থেকে বের করে দিবে। জামা বানানো তো হয়ে গেছে, চলো এবার আমরা বন প্রধানকে জামাটা দিয়ে 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসি, যাতে টুনি যাওয়ার আগে আমাদের স্বর্ণমুদ্রাগুলো দেখে যেতে পারে। এসব বলে কালু কাকুলি জামা নিয়ে বন প্রধানের বাড়িতে চলে যায়। বন প্রধান, এই নিন আপনার মেয়ের নতুন জামা। এবার আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। দাঁড়াও, আগে তো আমার মেয়ের পছন্দ হতে হবে। মা ইকরি, দেখ তো এই জামাটা তোর কাছে কেমন লাগে? একদম বাজে বাবা, এমন জামা তো গরিব ভিখারিরা পরে। তোমাদের জামা নিয়ে এখান থেকে চলে যা বলছে। এরপর কালু কাকুলি আর কিছু না বলে সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে আর পথে টুনির সাথে তাদের দেখা হয়ে যায়। টুনি, ঘাসের জামা নিয়ে বন প্রধানের বাড়িতে যাচ্ছিস তাই না? যা যা, বন প্রধান তোকে আজ 200 স্বর্ণমুদ্রা দিবে। আমাদের এত সুন্দর জামা বন প্রধানের মেয়ে পছন্দ করেনি। আর তুই কি করে ভাবলি তোর এই ঘাসের জামা পছন্দ করবে? চেষ্টা তো করতে হবে কাকুলি দিদি, পছন্দ তো হতেও পারে। এ কথা বলে টুনি আর টুকি বন প্রধানের বাড়িতে চলে যায়। আর টুনির হাতে জামা দেখে ইকরি খুশিতে লাফাতে থাকে। এই জামা পছন্দের জামা। বাবা দেখেছো, বাবা এই মাসে কত সুন্দর ফুল ঘাস দিয়ে জামা বানিয়েছে, একদম নতুন ডিজাইনের জামা। আমার মেয়ের পছন্দের জামা বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোতা, টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। এরপর তোতা টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দেয় আর স্বর্ণমুদ্রা নিয়ে টুনি ও টুকি খুশিতে বাড়ির দিকে আসতে থাকে। ঠিক তখনই কালু আর কাকুলি তাদের কাছে চলে আসে। কি রে টুনি, সত্যি কি ওই ঘাসের জামা বন প্রধানের মেয়ে পছন্দ করেছে? হ্যাঁ আঙ্কেল, খুব পছন্দ করেছে আর তাই তো আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়েছে। কালু, আমরা যদি ফুল আর ঘাস দিয়ে জামা বানাতাম তাহলে আজ আমরা 100 স্বর্ণমুদ্রা পেতাম। মিথ্যে বললে এমনই হয়। কালু দাদা আমাকে মিথ্যে বলেছিল তোমরা নাকি জামা বানাবে না। মানে তুই যদি জামা বানিয়ে নিয়ে যাস তাই মিথ্যে বলেছিলাম টুনি। আমাকে ক্ষমা করে দে, আর কখনো মিথ্যে বলবো না। কে রে, টুকি মা এলি নাকি? হ্যাঁ মা, আমি। কিন্তু তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি করে বুঝলে যে আমি এলাম? ভাগলে মেয়ে আমার, মায়ের মন কখনোই মেয়েকে চিনতে ভুল করে না রে মা। আর তোর পায়ের শব্দ শুনেই আমি তোকে চিনতে পারি। বাইরে বুঝি অনেক কুয়াশা পড়েছে, তাই না রে মা? হ্যাঁ মা, আমরা তো বরফের দেশে এসে বাস করছি, আর বরফের দেশে একটু বেশি ঠান্ডা লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে তুমি কোনো চিন্তা করো না মা। এই দেখো, আমি বরফের দেশের বাইরে থেকে শুকনো কাঠ করিয়ে নিয়ে এসেছি। আজকে রাতটা এটুকু কাঠ জ্বালিয়ে কাটাতে পারবো মা। আমার
আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে তাই না রে মা? কি আর করবি বল, সেই অ্যাক্সিডেন্টের পরে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। এরপর আমাদের ঘর বাড়ি সয় সম্পদ সবকিছু বিক্রি করে দিয়ে তুই আমার চিকিৎসা করালি। তারপরেও আমি সুস্থ হয়ে উঠলাম না। না জানি আর কতদিন এই বরফের দেশে থাকতে হবে। কষ্টে পরে যে সুখ আসে, এটা তো তুমি বলেছিলে মা। তাই তুমি কোনো চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে দেখো। এরপর টুকি তার কাঠগুলো জ্বলন্ত আগুনে দেয় আর মা মেয়ে মিলে আগুন পোহাতে থাকে। এমন সময় টুকি তার দরজায় এসে কে যেন ডাকতে থাকে। এই সময় আবার কে এলো দেখি তো। এই কথা বলে টুকি যেই না দরজা খোলে ঠিক তখনই শিয়ালকে দেখতে পায়। আর শিয়ালকে দেখে টুকি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমাকে একটু তোমাদের ঘরে যেতে দাও। আমার যে খুব ঠান্ডা লেগেছে, আর কিছুক্ষণ বাইরে থাকলে হয়তো আমি মরেই যাব। শিয়ালকে ঠান্ডায় কাঁপতে দেখে টুকির মনে অনেক মায়া হয় আর সে শিয়ালকে ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেয়। আর টুকির ঘরে কাঠ জ্বালানো দেখে শিয়াল ও টুনির সাথে আগুন পোহাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। একে সন্ধে হয়ে এলো যে, আর শুনেছি আজ সারা রাত নাকি অনেক বেশি বরফ পড়বে। আর এরকম অবস্থায় বাইরে বের হওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু শিয়াল আঙ্কেল, এই অবস্থায় তুমি তোমার বাড়িতে কিভাবে যাবে? আমার তো বাড়ি নেই, তাই তো আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আরে তোমার কি কষ্ট। মা, ও মা, আজকে রাতে শিয়াল আঙ্কেল আমাদের সাথে থাকতে পারে না? কেন পারে না রে মা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাদের সাহায্য করা উচিত। তাই শিয়াল দাদা আমাদের সাথেই থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত ঠান্ডা থেকে বাঁচালে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর শিয়াল ও টুকিদের বাড়ি থেকে চলে যায়। আর টুকি ঘুম থেকে উঠে শিয়ালকে দেখতে না পেরে বলতে থাকে, দেখলে মা, আমরা শিয়াল আঙ্কেলের এত উপকার করলাম, আর সে কিনা চলে যাওয়ার আগে একবার বলেও গেল না। আজ পর্যন্ত অনেকের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিলাম, তারা সবাই আমাকে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করতে আমার নারকেল ঘরে আসেনি। এটাই আমার শেষ চেষ্টা। দেখি টুনি পাখির ছানাটিকে নারকেল ঘরে নিয়ে আসতে পারি কিনা। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে শিয়াল একটা কাগজে চিঠি লিখে টুনির বাড়িতে চলে যায় আর জানালা দিয়ে চিঠিটা টুনির ঘরে ফেলে দেয়। তারপর তাড়াতাড়ি করে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে টুকি সেই কাগজটা কুড়িয়ে পায়। এটা আবার কি? আরে, এটাতে তো কিছু লেখা আছে, পড়ে দেখি তো। আমি খুব বিপদে পড়েছি টুকি, তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে নদীর ওপারে এসে একটা নারকেল ঘর দেখতে পাবে, ওই ঘরেই চলে এসো। ইতি শিয়াল আঙ্কেল। শিয়াল দাদা আবার কিসের বিপদে পড়েছে? আর সে তো বলেছিল তার থাকার মতো কোনো জায়গা নেই। তাহলে এই নারকেল ঘর কোথা থেকে এলো? তুই যাস না রে মা, এই শিয়াল দাদার নিশ্চয়ই কোনো মতলব আছে। ও নিশ্চয়ই তোকে খেয়ে ফেলার বুদ্ধি করেছে। না মা, আমাকে তো যেতেই হবে। কেউ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছে, আর আমি সাহায্য করতে যাব না, তা হয় না মা। আমি শিয়াল আঙ্কেলকে সাহায্য করতে যাব, তবে একা নয়, পুলিশ আঙ্কেলকে সাথে নিয়ে যাব।
বরফের দেশ থেকে বের হয়ে বনের ভিতরে চলে যায় আর পুলিশকে সাথে নিয়ে নদীর ওপারে নারকেল ঘরের কাছে চলে যায়। আঙ্কেল, তুমি এই গাছের আড়ালে লুকিয়ে থাকো, আমি ভিতরে গিয়ে যদি কোনো বিপদে পড়ি তাহলে আমি তোমাকে ডাকবো। এই কথা বলে টুকি নারকেল ঘরের ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে শিয়ালকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। কি, শিয়াল আঙ্কেল তো ঘুমিয়ে আছে, তবে কি মায়ের কথাই সত্যি নাকি শিয়াল আঙ্কেলের কিছু হয়েছে? শিয়াল আঙ্কেল, ও শিয়াল আঙ্কেল! এরপর টুকি শিয়ালকে ডাকতে ডাকতে তার কাছে চলে যায় আর যেই না শিয়ালকে স্পর্শ করে সাথে সাথে শিয়াল কনকের রূপ পেয়ে যায়। আমি মুক্ত হয়েছি, আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, কি মজা কি মজা! এসব আমি কি দেখছি? কে তুমি? আর এসব তুমি কি বলছো? আমি হলাম কনক আর আমি রাজপুর নামে এক বনে বাস করি। আমার বাবা বনের সব থেকে ধনী পাখি। একদিন আমি তীর আর ধনুক নিয়ে বনে গিয়েছিলাম আর তখনই এক তান্ত্রিক আমার সামনে আসে আর সে আমার দিকে তীর ধরে। এই তান্ত্রিক আমাকে মারতে চায়, আমাকে মারার সাহস তোর নেই তান্ত্রিক? এই কথা বলে তান্ত্রিক আমাকে তীর ছুঁড়ে মারার আগেই আমি তান্ত্রিকের দিকে তীর ছুঁড়ে মারি আর সেই তীরে তান্ত্রিকের কিছুই হয় না। মূর্খ ছানা, তুই আমাকে মারতে চেয়েছিলি? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই এক্ষুনি একটা শিয়াল হয়ে যাবি আর এখানে একটা নারকেল ঘর হবে। সেখানে তুই ততদিনই থাকবি যতদিন না কেউ এই নারকেল ঘরে এসে তোকে মুক্ত করবে। এরপর আমি শিয়াল হয়ে এই ঘরে থাকতে শুরু করি আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমি তোমার মতো অনেকের কাছে চিঠি লিখে সাহায্য চেয়েছি, কিন্তু প্রাণের ভয়ে কেউ আমাকে সাহায্য করতে আসেনি। কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমার মা টুনি মাসির চোখ অপারেশনের সব খরচ আমি দিতে চাই। না কনক, আমি আমার মা চিকিৎসার জন্য কারো কাছে টাকা নেব না। আমার মা বলে কাউকে সাহায্য করে এর বিনিময়ে কিচ্ছু নিতে নেই। তুমি তো বলো আমাদেরকে একে অপরের সাহায্য করা উচিত, আর আমিও তোমাকে সাহায্য করতে চাই। তোমার মা সুস্থ হলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। তুমি না করো না টুকি, আজই তুমি টুনি মাসিকে হাসপাতালে নিয়ে যাবে। এরপর টুকি টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর হাসপাতালে গিয়ে তার মায়ের অপারেশন করায় আর কনক চিকিৎসার সব খরচ দিয়ে দেয় আর টুনিও তার দৃষ্টিশক্তি ফিরে পায় আর বরফের দেশ ছেড়ে টুনি ও টুকি মিলে বনে ফিরে অনেক সুন্দর একটা বাড়ি বানায় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। এই ভাঙাচোরা ছোট্ট কুঠিরটায় টুনি তার বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করত। টুনিদের অভাবের সংসার ছিল, কোনো রকমে খেয়ে না খেয়ে তাদের সংসার চলতো। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে টুনি ঠিক করলো সে শহরে যাবে কাজের সন্ধানে। মা, আমাকে এখনই বের হতে হবে। তুমি চিন্তা করো না, আমি শহরে গিয়ে ঠিক একটা কাজের ব্যবস্থা করব। এখানে দুটো রুটি দেয়া আছে, পথে খেয়ে নিস আর সাবধানে শহরে যাস রে মা, নিজের খেয়াল রাখিস। চিন্তা করো না মা, আমি শহরে গিয়ে ঠিক একটা কাজের ব্যবস্থা করে নিব, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি তার মাকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। টুনি ঘন্টার পর ঘন্টা জঙ্গলের পথে উড়ে যাচ্ছিল আর এরই মধ্যে সন্ধ্যা নেমে এলো। তখন টুনির খুব ক্লান্ত লাগছে আর খিদেও পেয়েছে, তাই টুনি খাবারের জন্য সামনে থাকা একটা বটগাছের নিচে আশ্রয় নেয়। আর যখনই টুনি খেতে যাবে সে দেখে আকাশে দুটো তারা জ্বলজ্বল করছে আর হঠাৎ দুটো তারা খসে পড়ে আর তারা দুটো সুন্দরী পরীর রূপ নেয়। চাঁদের আলোয় চারপাশ চকচক করছিল। রূপপরী, দেখ কত সুন্দর ঝর্ণা, চল এবার আমরা ঝর্ণার জলে স্নান করি। আরে তাই
দেখ, দূরের ওই গাছের নিচে কে যেন বসে আছে। চল তো গিয়ে দেখি। আমি কি স্বপ্ন দেখছি? এরা তো পরী। কি সুন্দর দুটো পরী। তুমি আমাদের দুজনকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি তো তোমাদের দুজনকে দেখতে পাচ্ছি। তুমি যেহেতু আমাদের দেখতে পাচ্ছো, তার মানে তুমি অনেক ভালো মনের পাখি। কেননা আমাদের কেবল ভালো মনের পাখিরাই দেখতে পায়। কিন্তু তুমি এই গহীন বনে কি করছো? এরপর টুনি পরীদের তার সব দুঃখ দুর্দশার কথা খুলে বলে। সবই তো শুনলে। আসলে আমি আমার মায়ের সাথে সুখে থাকতে চাই। আমাদের পরিবারের অভাব দূর করার জন্য আমি শহরে যাচ্ছিলাম। তুমি অনেক ভালো, আর আমরা ভারতে সাহায্য করি, তাই তোমাকেও আমরা সাহায্য করব। এই সোনার মরিচ আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম। এই সোনার মরিচ মাটিতে রাখলে এটা একটা বাড়ির রূপ নেবে, আর এই বাড়িতে প্রয়োজনীয় সবকিছু থাকবে। এই মরিচ নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, আর বাকিটা জীবন মায়ের সাথে সুখে কাটাও। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। পাখিদের সাথে আমরা বেশিক্ষণ কথা বলতে পারবো না। এরপর টুনি সোনার মরিচ নিয়ে সেই স্থান ত্যাগ করে। টুনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর হঠাৎ বনে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। সেই সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এত ঝড় বৃষ্টির মধ্যে তো বাড়িও ফিরতে পারছি না। আরে, দূরে মনে হচ্ছে কেউ কাঁদছে। দেখি তো। আমি শীত কাটছে, আমার খুব খিদে পেয়েছে। আমি আর কাঁদতে সহ্য করতে পারছি না, মা। হে বিধাতা, চোখের সামনে যে সন্তানদের এমন কষ্ট আর সহ্য করতে পারছে না, তুমি সহায় হও বিধাতা, সহায় হও। তোমাদের কি হয়েছে? তোমরা এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়িটা একদম ভেঙে গেছে। এখন আমাদের থাকার মতো একটু আশ্রয় নেই, আর আমরা এতটাই গরিব যে নতুন করে বাড়ি বানানোর মতো সামর্থ্য নেই। এমন চলতে থাকলে পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। সত্যি এদের অনেক কষ্ট। আমার থেকে এই সোনার মরিচ এদের বেশি প্রয়োজন। এই যে, এই সোনার মরিচটা নাও। এই সোনার মরিচ মাটিতে রাখলে এটা একটা বাড়ি হয়ে যাবে, আর এ বাড়িতে প্রয়োজনীয় সবকিছুই থাকবে। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ। কি করেছে তোমার এই ঋণ শোধ করলো? ধন্যবাদ দিতে হবে না। আমাকে শুধু আজ রাতটুকুর জন্য আশ্রয় দাও। কাল সকাল হলেই আমি চলে যাব। তারপর টুনি ময়ূরীর পরিবারের সাথে সেই বাড়িতে রাতটুকু কাটায়। আর পরের দিন সকাল হতেই সে শহরের উদ্দেশ্যে আবার রওনা হয়ে পড়ে। সারাদিন জঙ্গলের পথ ধরে যেতে যেতে আবারও রাত হয়ে আসে, আর টুনি বিশ্রামের জন্য সামনে থাকা এক গুহার ভেতরে যায়। আজ রাতটা গুহার ভিতরে কাটিয়ে দিতে হবে। রূপপরি, চল সামনে থাকা গুহার ভেতরে যাই। ওই গুহার ভেতরে রাতটুকু কাটানো যাবে। এ কি, এটা তো সেই টুনি পাখি। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল, তবে তুমি এখানে কেন? এরপর টুনি সব ঘটনা পরীদের খুলে বলে। তুমি খুব উদার, আবার বোকাও। নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা মহৎ গুণ বটে, কিন্তু মাঝে মাঝে নিজের কথাও ভাবতে হয়। যাকে আবার যখন তোমার সাথে আমাদের দেখা হয়েছে, তবে আমরা আবার তোমাকে একটা উপহার দিব। এই থালাটা নাও। এই থালার কাছে তুমি যে খাবার চাইবে, এই থালা তোমাকে সেই খাবারই দিবে। বোকার মতো আবার এই উপহার অন্যকে দিও না। এবার যাও এখান থেকে। এরপর টুনি থালাটা নিয়ে সেখান থেকে চলে আসে। দিনের আলো ফুটতেই টুনি দ্রুত উঠতে শুরু করে। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি যে আর হাঁটতে পারছি না। এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? আমি 3 দিন থেকে অনাহারে আছি। আমার 3 কুলে কেউ নেই। খুব খিদে পেয়েছে রে মা। এই বুড়ো বয়সে না খেয়ে যে আর থাকতে পারছি না। না খেতে পেরে বৃদ্ধা দুর্বল হয়ে গেছে। আমার থেকে এই থালাটা বৃদ্ধারই বেশি প্রয়োজন। আমি এখনো শক্তিশালী একটা পাখি, নিজে রোজগার করে খেতে পারবো, কিন্তু বৃদ্ধা তো পারবে না। আমি এই থালাটা বরং বৃদ্ধাকে দিয়ে দেই। এরপর টুনি বৃদ্ধাকে থালা দিয়ে দেয়, আর তাকে থালার জাদুর কথা বলে।
তোকে অনেক ধন্যবাদ রে মা। ভালো থেকো বুড়িমা। এরপর টুনি আবারও উঠতে শুরু করে আর পথে আবারও পরীদের সাথে দেখা হয়। রূপপরি দেখ, আবার সেই টুনি পাখি। আমার তো মনে হয় এই পাখি আমাদের পিছু নিয়েছে। না না, আমি তোমাদের পিছু নেইনি, আমি তো শহরের দিকে যাচ্ছিলাম। কেন শহরে কেন? আমি তো জাদুর থালাটা দিয়েছিলাম। তুমি কি আবার ওই থালাটা কাউকে দিয়েছো? হ্যাঁ, আসলে আমি ওই থালাটা এক বৃদ্ধা পাখিকে দিয়েছি। আমার থেকে ওই থালাটা তার বেশি প্রয়োজন ছিল। এবার তোমাকে আমরা কি দেই? দেওয়ার মতো তো আর কিছুই নেই। আমাকে কিছুই দিতে হবে না, আমি শহরে গিয়ে কাজ পেলে নিজের ব্যবস্থা করতে পারবো। না, কিছু একটা তো দিতেই হবে। এই জুতো জোড়া নাও। এই জুতো পরলে নিমিষের মধ্যে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এই তো আমি শহরে পৌঁছে গেছি, এবার একটা কাজের ব্যবস্থা করতে হবে। এরপর টুনি শহরেই কাজের ব্যবস্থা করে আর মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। টুনির কাছে জাদু জুতো থাকার কারণে টুনির যাতায়াতের কোনো অসুবিধা ছিল না। বেশ ভালো রোজগার হয়েছে, এবার বাড়ি যেতে হবে। টুনি যখনই জুতোর সাহায্যে বাড়ি যেতে ধরে তখনই সে দেখতে পায় একটা পাখি খুব কাঁদছে। আরে কালু দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? টুনি, আমার স্ত্রী খুব অসুস্থ। বন থেকে ফোন এসেছিল। তুই তো জানিস এখান থেকে আমার বন অনেক দূরে। এত কম সময়ের মধ্যে আমি কি করে বাড়ি পৌঁছাবো? আমার যে বাড়ি যাওয়াটা খুব দরকার। যাওয়ার মতো কোনো বাসও পাচ্ছি না। কেঁদো না কালু দাদা, এই জুতো জোড়া নাও। আমার তো বাড়ি যাওয়ার অত তাড়া নেই, কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে। এটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন। এগুলো জাদুই জুতো, পরে নাও, নিমিষের মধ্যেই তুমি বাড়ি যেতে পারবে। এরপর টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর অনেক পথ অতিক্রম করে অবশেষে টুনি বাড়ি পৌঁছায়। মা, এই যে আমার রোজগারের টাকা, এগুলো রাখো। আমি খুব ক্লান্ত মা, একটু বিশ্রাম নিচ্ছি। এরপর টুনি বিশ্রাম নেয়। টুনি, এই টুনি, ওঠ ওঠ বলছি। টুনি, চেয়ে দেখ, আমাদের ছোট্ট কুঁড়ে ঘর অট্টালিকা হয়ে গেছে। ঘরে প্রয়োজনীয় সব কিছু রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? এগুলো কি করে হলো মা? টুনি এসব বলতেই জানালা দিয়ে এক ছোট্ট মিষ্টি নীল পাখি তার ঠোঁটে করে একটি চিঠি এনে টুনির কাছে দেয়। আরে চিঠি, পড়ে দেখি তো কি লেখা আছে। টুনি, তুমি খুব ভালো পাখি, আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম। হ্যাঁ, তুমি যাদের তোমার উপহার দিয়েছো তাদের প্রয়োজন তোমার থেকে বেশি ছিল। তাদের প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু তোমার উদারতা ও মমতার জন্য এই সব কিছু তোমার প্রাপ্য। তুমি তোমার মাকে নিয়ে বাকি দিনগুলো সুখেই কাটাও। ইতি রূপপরি ও ফুলপরি। ও, এবার বুঝতে পেরেছি, তবে এই সব কিছু পরীরা করেছে। সবকিছু পেয়ে টুনি খুব খুশি ছিল। তো বন্ধুরা, দেখলে তো ভালো কর্মের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অচিনপুর নামে একটা ছোট্ট বন ছিল। সেই বনে বাস করত অনেক পাখির পরিবার। তারা সবাই মিলেমিশে বাস করত। সেই বনে কোনো পাখি যদি ডিম দিত তাহলে বনের সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে উঠত। এমনই একদিন সবার মতো আমার ছানারাও আমাকে বাবা বলে ডাকবে। আমাদের একসাথে দুটো সন্তান জন্ম নিয়েছে সুখী। এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। যাও কবুতর, তুমি আমাদের দুটো ডিমের কথা বনের সবাইকে গিয়ে বলো। আর সাথে এটাও বলো, কালকে আমাদের বাড়িতে খিচুড়ি দাওয়াত খাওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ সুখী, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কবুতর একে একে বনে সবার বাড়ি বাড়ি চলে যায় আর তাদের ডিমের কথা খুলে বলে। আর তার সাথে বনে সবাইকে দাওয়াত দিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
পরের দিন বনের সবাই কবুতরের বাড়িতে খিচুড়ির দাওয়াত খেতে চলে যায়। তোমার বানানো খিচুড়িটা খেতে খুব ভালো লাগলো গো সুখী দিদি। তোমরা তোমাদের ডিমদেরকে দেখে শুনে রেখো কেমন। আমি আমার ডিমকে বাড়িতে একা রেখে এসেছি, তাই এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। এ কথা বলে টুনি কবুতরের বাড়ি থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি গো, তোমার ডিম নিয়ে আসতে এত দেরি হলো কেন? তোমার ডিম আনতে দেরি হলো দেখে আমি ডিমের সিঙ্গারা বানাতে পারছি না। আর এদিকে কত কাস্টমার সিঙ্গারা কিনতে এসে ফেরত চলে গেল। ও মা, তাই নাকি? কিন্তু কি আর করব, হঠাৎ করে মুরগির ডিমের যে পরিমাণে দাম বেড়ে গেছে, এতে তো মনে হচ্ছে আমাদের ডিমের সিঙ্গারা বানানো বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিমের সিঙ্গারা বিক্রি করেই তো আমাদের সংসার চলে। আর আমরা যদি ডিমের সিঙ্গারা বানানো বন্ধ করে দেই, তাহলে তো আমরা অনেক অভাবে পড়ে যাব। তুমি ঠিক কথা বলেছো গিন্নি, কিন্তু এত দাম দিয়ে ডিম কিনে মাত্র 10 টাকায় সিঙ্গারা বিক্রি করলে আমাদের তো অনেক লোকসান হয়ে যাবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই নাকি গো? তা কি বুদ্ধি বলো তো শুনি। এরপর কৃষক তার স্ত্রীকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতে কৃষক পাখিদের বনে চলে যায়। আর সেখানে গিয়ে কবুতরের ঘরটা দেখতে পায়। আর লুকিয়ে লুকিয়ে সে কবুতরের ঘরের ভিতরে চলে যায়। আর পাখির ডিম দুটো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে ভোর হয়ে আসে। কি, আমার ডিমগুলো কোথায় গেল? কবুতর, এই কবুতর, আমাদের ডিমগুলো কোথায়? কবুতর, বলো আমাদের ডিম কোথায়? আমাদের ডিমগুলো কেউ রাতের বেলা এসে চুরি করে নিয়ে গেছে। আর আমরা পড়ে পড়ে ঘুমিয়ে থাকলাম। আমরা আমাদের ডিমদেরকে রক্ষা করতে পারলাম না সুখী, পারলাম না। সুখী ও কবুতরের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী টুনি সেখানে চলে আসে। কি হয়েছে সুখী দিদি? তোমরা সকাল সকাল এভাবে কাঁদছো কেন? টুনি রে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আমাদের ডিমগুলো যে চুরি হয়ে গেছে রে টুনি। এ কি বলছো? কাল রাতে তোমাদেরও ডিম চুরি হয়ে গেছে? কাল রাতে নাকি কাকুলি দিদির ডিম দুটো চুরি হয়ে গেছে। আর এজন্য তো কাকুলি দিদি দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের বনে কিভাবে ডিম চুরি করছে বলো তো? সে যেই হোক, চোরকে আমাদের ধরতেই হবে। তা না হলে আমাদের বনে সবার ডিম চুরি হয়ে যাবে। ঠিক বলেছো কবুতর দাদা, এখন থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। দেখলে তো গিন্নি, আমার কত বুদ্ধি। আমার বুদ্ধির জন্য আমরা ডিম না কিনেই ডিমের সিঙ্গারা বিক্রি করতে পারছি, আর ব্যয়ের তুলনায় অনেক বেশি আয় করতে পারছি। ঠিক বলেছো গো, তুমি পাখির ডিমগুলো চুরি করে এনেছিলে জন্য আমরা গ্রামের সব মানুষকে মুরগির ডিমের সিঙ্গারার নাম করে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পেরেছি, যার কারণে আমাদের ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে। কৃষক ও কৃষকের বউয়ের সব কথা টুনি গাছের আড়াল থেকে শুনতে পায়। বজ্জাত কৃষক আর কৃষক বউ, তোমরা তোমাদের ব্যবসায় লাভ করার জন্য আমাদের মতো অসহায় পাখিদের ডিম চুরি করে সিঙ্গারা বানাচ্ছ। আর সেই সিঙ্গারা গ্রামের মানুষদের কাছে মুরগির ডিমের নাম করে বিক্রি করছো। তোমরা অন্যায়ভাবে ব্যবসা করে বনের পাখি ও গ্রামের মানুষদের ক্ষতি করছো। এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কৃষক ও কৃষকের বউয়ের কথা বনের সব পাখিদেরকে গিয়ে খুলে বলে। চল টনি, আমরা সবাই এই বন থেকে পালিয়ে যাই। তা না হলে ওই কৃষক একে একে সবার ডিম চুরি করে নিয়ে যাবে। ঠিক বলেছো কাকুলি দিদি, আমরা পাখি হয়ে মানুষদের সাথে কিছুতেই পেরে উঠতে পারবো না। তাই আমাদের সবার বন থেকে পালিয়ে যাওয়া উচিত। না সুখী দিদি, অন্যায়কারীকে প্রশ্রয় দিতে নেই, কেননা সে সুযোগ পেলে অনবরত অন্যায় করতেই থাকবে। তাছাড়া আমরা সবাই মিলে কৃষকের বিরুদ্ধে লড়াই করব, কেননা 10 মিলে একটা কাজ করলে সেই কাজে সফলতা ঠিক আসবে। এখন আমরা কি করব বলতো টুনি? আমরা কিভাবে কৃষক ও কৃষকের বউকে শাস্তি দিব? তোমরা সবাই আমার সাথে চলো। এরপর কবুতর, সুখী ও কাকুলি টুনির সাথে চলে যায়। আর টুনি তাদেরকে নিয়ে পুলিশের কাছে যায়।
কি আমার কারাগারে বনের সব পাখিরা কেন এসেছে? হাবিলদার, এই হাবিলদার, এক্ষুনি এই পাখিদেরকে আমার সামন থেকে বিদায় করো। দাঁড়ান স্যার, আমাদেরকে তাড়িয়ে দিবেন না। আমরা সবাই মিলে আপনার কাছে বিচার চাইতে এসেছি। সে কি, তোরা তো দেখি কথাও বলতে পারিস, তা কিসের বিচার চাস শুনি? এরপর টুনি পুলিশকে কৃষক ও কৃষকের বউয়ের অন্যায়ভাবে করা ব্যবসার কথা খুলে বলে। কি, এই গ্রামে অন্যায় ব্যবসা আর অসহায় পাখিদের ডিম চুরি? এক্ষুনি ওদেরকে জেলে নিয়ে আসবো, আর ওদেরকে পাখির ডিম দিয়ে সিঙ্গারা বানানোর জন্য উচিত শিক্ষা দিব। এরপর পুলিশ তার গাড়ি নিয়ে কৃষক ও কৃষকের বউয়ের হোটেলে চলে যায় আর তাদের দুজনকে গ্রেফতার করে। এ কি স্যার, আপনি আমাদেরকে কেন গ্রেফতার করলেন? আমাদের অপরাধটা কি? অপরাধ করে এখন না বোঝার ভান করছিস, তাই না? তোরা যে মানুষদেরকে মিথ্যে কথা বলে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছিস, এতে সবার অনেক রোগ দেখা দিতে পারে। আর তোরা যেমন সন্তান হারিয়ে ফেললে কান্নায় ভেঙে পড়িস, ঠিক তেমনি পাখিরাও তাদের ডিম হারিয়ে কষ্ট পাচ্ছে। আর এইসব করে তোরা অন্যায় করেছিস। চল, এখন তোরা জেলে বসে মশা মারবি। এরপর পুলিশ কৃষক ও তার বউকে জেলে নিয়ে যায় আর তাদেরকে শাস্তি দিতে পেরে বনের পাখিরা অনেক খুশি হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, টুনিরা কিভাবে অন্যায়কারীকে শাস্তি দিল। কখনো অন্যায় আর অন্যায়কারী এদের কাউকেই প্রশ্রয় দেওয়া যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।